এবার যে খবরটা আপনাদেরকে জানাবো তা নিয়ে যথেষ্ট চিন্তার কারণ হওয়া উচিত এই রাজ্যের এই শহরের বাসিন্দা হিসেবে। আজ কলকাতায় বসে ভুয়ো পরিচয়পত্রের কারবার চলছে দিনের পর দিন। এর আগেই কলকাতা পুলিশের সিটের হাতে 5 জন ধরা পড়েছে বটে, তবে এবার রিপাবলিক বাংলা ওই ভুয়ো আধার কার্ড, ভুয়ো পাসপোর্ট তৈরির ডেরায় চলে গিয়েছে। কিভাবে ভুয়ো পাসপোর্ট, ভুয়ো আধার কার্ড তৈরি হতো, কতজন বাংলাদেশে অনুপ্রবেশকারী এই ভুয়ো পরিচয়পত্র পেয়েছে, কারা মদত দিচ্ছে দিনের পর দিন, কারা দিনের পর দিন এই সমস্ত জাল কারবারিদের ইন্ধন জুগিয়ে যাচ্ছে, দেখুন। নকল পাসপোর্ট তৈরির অভিযোগে আগে গ্রেপ্তার হয়েছিল পোস্ট অফিসের অস্থায়ী কর্মী দীপঙ্কর দাস ও তার সহযোগী সমরেশ বিশ্বাস। কলকাতায় বসেই রমরমিয়ে চলতো জাল পাসপোর্ট তৈরির ব্যবসা, সঙ্গে তৈরি হতো ভুয়ো ভোটার, আধার ও শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট। বাংলা জুড়ে ভুয়ো পাসপোর্ট তৈরি করে বাংলাদেশিদের টাকার বিনিময়ে বিক্রির কাজ চালাতো মোট 5 জন। রাজ্য পুলিশ কিভাবে ভেরিফিকেশন সার্টিফিকেট দিচ্ছে তার দিকে নজর দিন। এ রাজ্য থেকে, এ রাজ্যের কোনো পাসপোর্ট সেবা কেন্দ্র থেকে যদি ভুয়ো পাসপোর্ট বেরোয় তার পূর্ণ দায়িত্ব রাজ্য সরকারের, রাজ্য পুলিশের, কলকাতা পুলিশের। কারণ পুলিশ ভেরিফিকেশন ছাড়া কোনো নাগরিকের বৈধ পাসপোর্ট ভারত সরকার বা বিদেশ মন্ত্রক ইস্যু করে না। কিছুদিন আগে ভবানীপুর থানার সিকিউরিটির কন্ট্রোল রুম থেকে একটি অভিযোগ জমা পড়ে। অভিযোগ করেন এক পুলিশ আধিকারিক, পাসপোর্টের নথি যাচাইতে সন্দেহ, 30 থেকে 35 জনের নথি নিয়ে সন্দেহ। কাগজপত্র যাচাইয়ে ধরা পড়ে ভুয়ো আধার কার্ড, ভোটার, মাধ্যমিকের নথি। এরপরই তদন্ত শুরু করে পুলিশ। বাংলাদেশের অশান্ত পরিস্থিতি নিয়ে একদিকে যখন অনুপ্রবেশ রুখতে সচেষ্ট কেন্দ্রীয় সরকার, ঠিক সেই সময় খোদ কলকাতা থেকে গ্রেপ্তার জাল পাসপোর্ট ও ভুয়ো নথির কারবারিরা। তাহলে কি অনুপ্রবেশ রুখতে পুরোটাই মিথ্যার আশ্রয় নিয়েছে শাসক দল? পাসপোর্টের চক্র আটকাবার জন্য কেন্দ্র রাজ্য সরকার যৌথ উদ্যোগ নেওয়া প্রয়োজন। ইতিমধ্যে সীমান্ত এলাকা থেকে প্রায়শই ধরা পড়ছে অনুপ্রবেশকারীরা। ভুয়ো পাসপোর্ট নিয়ে কলকাতা থেকে ধরা পড়েছে সেলিম মাতব্বরের মতো ব্যক্তি। দেশ বিরোধী ক্রিয়াকর্ম পশ্চিমবাংলায় হয়, বোম বন্দুকের কারখানা, দেশের বিরুদ্ধে চক্রান্তের এখানে হচ্ছে দৌড়। বাকি ভারতবর্ষে কোথাও করার হিম্মত নাই। মানে যেটা চিন্তার বিষয়, ওপার বাংলায় যে চলছে, এপার বাংলাও সেই দিকে এগোচ্ছে। আমাদের মতো হিন্দুরা যারা এই ভারতবর্ষকে থাকার জন্য শ্যামাপ্রসাদ যে আধা বাংলাকে দিয়েছিলেন, সেটা আজকে বিপন্ন হয়ে যাচ্ছে। নাকি কলকাতার মেয়রের দাওয়াতে ইসলামের হাত ধরেই এ বাংলায় বাসা বাঁধছে ভিন দেশের নাগরিক? সৈকত পালের রিপোর্ট, রিপাবলিক বাংলা। ফের একবার ভারতের শক্তির কাছে মাথা নোয়াতে হলো ইউনূসকে। আরাকান নিয়ে এই বাংলাদেশ যখন কার্যত চীনের দরজায় মাথা ঠুকছে, তখন বিদেশ মন্ত্রীদের বৈঠকে চীন কাকে পাশে চাইছে? ভারতকে। অর্থাৎ ভারত বিদ্বেষে চীনকে পাশে পাওয়ার বাংলাদেশের যে অনেক স্বপ্ন, সেই স্বপ্ন ইতিমধ্যেই জলের তলায় গিয়েছে। তবে এখান থেকে আরও একটা জিনিস প্রমাণিত, ইউনূস আপনাকে বলছি যে ভারতের আন্তর্জাতিক সম্পর্কের কাছে আপনি ইউনূস তুচ্ছ। পাকিস্তানের সাথে সুসম্পর্ক করলে আমাদের লস নাই, লাভ ছাড়া। চায়নার সাথে সুসম্পর্ক করেন, তখন ভাই ভাই বলে আমাদের পায়ে এসে ধরবে। ভারতকে টুকরো টুকরো করার অলীক কল্পনা বাংলাদেশের ভারত বিদ্বেষীদের। বামন হয়ে চাঁদ ধরার দিবাস্বপ্নে চীনকে পাশে চেয়েছিল ইউনূসপন্থী আর জামাতিরা, কিন্তু ইউনূসপন্থীদের সেই পরিকল্পনায় জল ঢেলে দিল চীন। মায়ানমার নিয়ে থাইল্যান্ডের বৈঠকে সেই নয়াদিল্লিকেই সঙ্গে নিল বেজিং। মায়ানমার সমস্যা থেকে বাঁচতে যখন চীনের দরজায় মাথা কুটছেন ইউনূস, তখন ভারতকেই অগ্রাধিকার চীনের। থাইল্যান্ডে বিদেশমন্ত্রীদের বিশেষ বৈঠক, শরিক চীন, থাইল্যান্ড, মায়ানমার। বৈঠকে লাওস, কম্বোডিয়া, ভিয়েতনামও। চীনের হাতে পায়ে ধরছে বাংলাদেশ। মায়ানমার নিয়ে আলোচনার কাতর আবেদন বাংলাদেশের, চীনকে মধ্যস্থতার আবেদন বাংলাদেশের। থাইল্যান্ড রওনা ইউনূসের বিদেশ নীতি উপদেষ্টার। চীনের মন পেতে তড়িঘড়ি থাইল্যান্ড যাত্রা। বাংলাদেশকে পাত্তাই দিচ্ছে না চীন। মায়ানমার ইস্যুতে ভারতকে পাশে চায় চীন। ভারত ছাড়া আলোচনা নয়, বুঝিয়ে দিল চীন। যদিও বৈঠকে ভারত অংশ নেবে কিনা তা এখনো অনিশ্চিত, তবে ভারতের আন্তর্জাতিক গ্রহণযোগ্যতার কাছে ইউনূস যে তুচ্ছ তা আরও একবার প্রমাণ হয়ে গেল।
এখন ইউনুস যদি ভেবে থাকে যে চীন থেকে বা পাকিস্তান থেকে বা অন্য কোথাও থেকে কিছু অস্ত্রশস্ত্র আসবে আর ভারতের সঙ্গে তারা রণক্ষেত্রে যাবে, যুদ্ধংদেহী মনোভাব নিয়ে মূর্খের স্বর্গে বাস করছে। এর আগে বাংলাদেশের মতামত সম্পূর্ণ অগ্রাহ্য করে জুন্টা সরকার ও আরাকান আর্মির সঙ্গে বৈঠক করেছে চীন। বাংলাদেশ নিয়ে একটি শব্দও উচ্চারণ করা হয়নি সেখানে। যদিও মূর্খ ইউনুসপন্থীরা নিজের নাক কেটে হলেও ভারত বিরোধী জিগির তুলতে ব্যস্ত। রিপাবলিক বাংলা। যে কোনো মুহূর্তে মায়ানমারের আন এবং গা শহর চলে যাবে আরাকান আর্মির হাতে। এই খবরটা রিপাবলিক বাংলা গতকালই দেখিয়েছে। 24 ঘন্টার মধ্যেই তার সত্য প্রমাণিত হলো। আন শহর ইতিমধ্যেই দখল করে নিয়েছে দুর্ধর্ষ আরাকানরা। ওদিকে কাচিনের বান্দার শহরও আপাতত জুন্টা সরকারের প্রায় হাতছাড়া হতে চলেছে। আরাকান আর্মির দখলে যত মায়ানমার আসছে ততই চাপ বাড়ছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের। গৃহযুদ্ধে তোলপাড় গোটা মায়ানমার। এক এক করে গুরুত্বপূর্ণ এলাকা হাতছাড়া হচ্ছে জুন্টা সরকারের। কোথাও আরাকান আর্মি তো কোথাও কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মি। দিকে দিকে বিদ্রোহের দাপাদাপি। মঙ্গলবার তাওঙ্গুক দখলে যায় আরাকানের। 24 ঘন্টার মধ্যেই আন শহরও দখল নিল আরাকান আর্মি। রাখাইন প্রদেশের 13টি শহর এখন আরাকান আর্মির নিয়ন্ত্রণে। যে কোনো মুহূর্তে পতন ঘটবে গা শহরেরও। কৌশলগত দিক দিয়ে আরও দুর্বল জুন্টা সরকারের নিয়ন্ত্রণ। কম যায় না আরাকান আর্মির জোটসঙ্গী কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মিও। কাচিন প্রদেশে দাপাদাপি কাচিন ইন্ডিপেন্ডেন্স আর্মির। গুরুত্বপূর্ণ বান্দার শহরও জুন্টা সরকারের হাতছাড়া হতে পারে। 12ই ডিসেম্বর থেকে চলছে তুমুল লড়াই। কাচিন আক্রমণে জেরবার জুন্টার সেনাবাহিনী। মায়ানমারে জুন্টা সেনা যত পিছু হটছে ততই চিন্তা বাড়ছে মোহাম্মদ ইউনূসের। প্রাণে বাঁচতে জুন্টা বাহিনীর সঙ্গে হাত মিলিয়ে লড়াই করছে রোহিঙ্গা সালভেশন আর্মিও। তাতেও থামানো যাচ্ছে না আরাকান আর্মিকে। দ্রুত বদলে যাচ্ছে মায়ানমারের সীমান্তর পরিস্থিতি। আলাদা আরাকান রাষ্ট্র ঘোষণা হয়ে গেলে বিরাট চাপে পড়ে যাবে মোহাম্মদ ইউনূস। হু হু করে রোহিঙ্গা শরণার্থী তো বাংলাদেশে ঢুকবেই, পাশাপাশি অসুরক্ষিত হয়ে পড়বে সীমান্তও। রিপাবলিক বাংলা। যে কোনো অধিবেশনে কংগ্রেসের একটাই কাজ, সংসদে অধিবেশনকে পণ্ড করে দেওয়া। গতকালের পর বুধবারও এই বাবা সাহেব আম্বেদকরকে নিয়ে তুমুল কাণ্ড সংসদের উভয় কক্ষে। এবং শুধুমাত্র তাই নয়, সংসদের বাইরেও রীতিমতো বিক্ষোভ দেখায় কংগ্রেস সাংসদরা। দেখুন। एक फैशन हो गया है, आम्बेडकर 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 आम्बेडकर। इतना नाम अगर भगवान का लेते तो 7 जन्मों तक स्वर्ग मिल जाता। तो अच्छी बात है। মঙ্গলবার রাজ্যসভায় সংবিধান দিবস নিয়ে বলতে গিয়ে এভাবেই কংগ্রেসকে খোঁচা মেরেছিলেন অমিত শাহ। আর যায় কোথায়, গায়ে লেগে গেল কংগ্রেসের। রাজ্যসভার বিরোধী দলনেতা মল্লিকার্জুন খারগে মঙ্গলবার শাহের উল্টো দিকেই বসেছিলেন। ভীমরাও আম্বেদকরকে সম্মান জানাতে গোটা রাত লেগে গেল কংগ্রেসের। বুধবার অধিবেশন শুরু হতেই হাতে আম্বেদকরের পোস্টার নিয়ে সংসদ চত্বরে বিক্ষোভ কংগ্রেস সাংসদদের। এদিকে রাজ্যসভায় অমিত শাহের পদত্যাগ চেয়ে গলাবাজি শুরু করেন বিরোধী দলনেতা। बाबा साहब अम्बेडकर का नाम लेना ये गुनाह है और उनकी बनाई हुई संविधान को विरोध करना उनकी मंशा थी। जो बाबा साहब का अपमान शाह ने किया है वो गलत है, इसीलिए वो आई डिमांड हिज रेसिग्नेशन। অধিবেশন কক্ষেই খারগেকে জবাব দিতে দেরি করেননি স্বাস্থ্যমন্ত্রী জেপি নাড্ডা। विपक्ष के नेता श्री मल्लिकार्जुन खड़गे जी इस वक्तव्य को बोलकर सदन के माध्यम से देश को गुमराह कर रहे हैं और मिसलीड कर रहे हैं। বুধবার বিকেলে সাংবাদিক বৈঠক করে কংগ্রেসকে তুলোধোলা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শিরোনামে থাকতে কংগ্রেসের সস্তা রাজনীতি বলে তোপ শাহের। कांग्रेस पार्टी ने जिस तरह से तथ्यों को तोड़ मरोड़ कर रखने का प्रयास किया है ये अत्यंत निंदनीय है। ये सिद्ध हो गया कि बाबा साहेब आम्बेडकर का
कांग्रेस ने किस तरह से पुरजोश विरोध किया। একের পর এক ইস্যুতে ধোপে টিকছে না ইন্ডি জোটের কোনো যুক্তি। তার উপর সোনিয়া গান্ধীর সঙ্গে মার্কিন ধনকুবের জর্জ সোরোসের সংগঠনের যোগও সামনে এনেছে বিজেপি। স্বাভাবিকভাবেই চাপে গান্ধী পরিবার, তাই কি নজর ঘোরাতে অমিত শাহের বিরুদ্ধে এমন জোলো অভিযোগ? শাহ অবশ্য বলেই দিয়েছেন, রাহুল গান্ধী চাপ দিয়ে খার্গেকে দিয়ে এমনটা বলিয়েছেন। রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।